অশোকের রসায়নের মূলে রয়েছে কতকগুলো অণু। এবার তারা পরিচিত হচ্ছে নিউরোট্রান্সমিটার হিসেবে। এবার তোমার ধরো বেসিক্যালি 4 ধরনের নিউরোট্রান্সমিটার আছে যেগুলো খুব আমাদের হয়তো খুবই পরিচিত। তার মধ্যে একটা হচ্ছে ডোপামিন। এক্সারসাইজ থেকেও অনেক সময় সেরোটোনিন সিক্রিশন হতে পারে, তাই সেই জন্য এক্সারসাইজ করে আমাদের যে ভালো লাগার জায়গা সেটাও সেরোটোনিন থেকে। এটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ইন্দ্রিয়গত অনুভূতি। সেই ইন্দ্রিয়গত অনুভূতিটা রূপান্তরিত হচ্ছে ভৌতিক এবং রাসায়নিক অনুভূতি। এবং আরেকটা কিন্তু মানে মন, অর্থাৎ স্পিরিট, এই স্পিরিচুয়াল, এই আত্মিকতাও কিন্তু আমাদের ভালো লাগে। আজকে আমার গবেষণায় আমার ভালো বন্ধু হচ্ছেন ফিজিক্সের, আমার ভালো বন্ধু হচ্ছেন বায়োলজি, কাজে তারা সব মিলেমিশে একাকার হয়ে, যেটার জন্যেই যুগ যুগ ধরে এত মনীষী যোগী তারা তপস্যা বা সাধনা করে যাচ্ছে, সেটার পেছনেও কি সেই একই রসায়নেরই কোনো খেলা চলেছে? নমস্কার, প্রযুক্তি তক্ক গপ্পর একটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের সকলকে আবার স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন পরিচিত মুখ, যারা এই এপিসোডটা আগে দেখেছেন তারা সকলেই চেনেন আমাদের সঙ্গে। আজকেও এই বিজ্ঞানকে সাবলীলভাবে ঝরঝরে বাংলায় আপনাদের কাছে আমাদের কাছেও তুলে ধরার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর প্রফেসর সৌম্যজিৎ রয়। উনি আইজার, যেটা দেশের একটা অগ্রণী বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত গবেষণা সংস্থা, তার অধ্যাপক। তাছাড়াও উনি রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ফেলো, আমেরিকান কেমিক্যাল সোসাইটি ফেলো, এখানে ওয়েস্ট বেঙ্গল সোসাইটি ফর সায়েন্স অ্যান্ড একাডেমি অফ সায়েন্সেরও উনি ফেলো মেম্বার, কাউন্সিল মেম্বার আমেরিকান সোসাইটি ফর কেমিস্ট্রির। আরও অনেক পরিচয় আছে। আমি একটু কাটছাট করে আমার সঙ্গে ওনার যে ব্যক্তিগত রসায়ন সেইটার সুযোগ নিয়ে একটু কাটছাট করলাম পরিচিতিটাকে। আজকে আমরা একটা এক্ষুনি আলোচনা করতে করতে ঠিক করলাম যেটা নিয়ে এগোনো যেতে পারে, সেটা হচ্ছে যে এই যে রসায়ন, আমি একটু আগে রসায়নের একটা রেফারেন্স দিলামও, আমাদের কিন্তু ব্যক্তি জীবনে সুখে এবং অসুখে সবগুলোর মধ্যেই যেন একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে। এই যে আমরা যখন হ্যাপি, সুখ, তখনও কিন্তু একটা রাসায়নিক ক্রিয়াভিত্তিক। আবার যখন আমাদের অসুখ হয় তখনও একটা কোনো না কোনো রাসায়নিক ক্রিয়াপত্রিকায় প্রক্রিয়াতে চ্যুতি বা বিচ্যুতি ঘটে। আবার যখন আমরা ওষুধের দিকে যাই সেটাও। তো এই সবটা নিয়ে আমি একটা তোমার কাছে জানতে যাবো, এই যে সুখেও রসায়ন, অসুখেও রসায়ন, এইটা কিভাবে তুমি দেখবে বা কিভাবে ব্যাখ্যা করবে? হ্যাঁ রীতিতে, এটা খুব ভালো প্রশ্ন। আসলে এই সুখ অসুখের রসায়নের মূলে রয়েছে কতকগুলো অণু। এবার তারা পরিচিত হচ্ছে নিউরোট্রান্সমিটার হিসেবে। এবার তোমার ধরো বেসিক্যালি 4 ধরনের নিউরোট্রান্সমিটার আছে যেগুলো খুব আমাদের হয়তো খুবই পরিচিত। তার মধ্যে একটা হচ্ছে ডোপামিন, আর একটা হচ্ছে সেরোটোনিন, আর একটা এন্ডরফিন, আর এছাড়া রয়েছে অক্সিটোসিন। এবার এরা কীরকম, মানে এদের মধ্যে তফাৎ কিন্তু খুব বেশি নেই। স্ট্রাকচার, মানে তুমি যদি অণুগুলোকে আঁকো বা অণুগুলোর স্ট্রাকচার দেখো, তবে সেগুলোর মধ্যে যেমন ধরো তোমার যদি ডোপামিন দেখো, ডোপামিনের মধ্যে একটা বেনজিন রিং রয়েছে, 2টো OH রয়েছে, আর এছাড়াও অ্যামিন গ্রুপ রয়েছে। এবার এরা কি করে, এরা তোমার বাইন্ডিংয়ে সাহায্য করে, নিউরোট্রান্সমিটার হিসেবে বাইন্ডিংয়ে সাহায্য করে। এবার ডোপামিন থেকে যেটা হয় সেটা হচ্ছে এই যে ভালো লাগা, তুমি যেটা বলছো যে খুব ভালো লাগার একটা ব্যাপার আসে, প্লেজার ফিলিং, হ্যাপিনেস, এইগুলো ডোপামিন থেকে আসে। এবার এই ডোপামিনের ইয়ে হচ্ছে তার মানে এই যে ডোপামিনের কথাটা তুমি বলছো, এই ডোপামিনটা যদি আমরা দুজনের একসঙ্গে ভালো লাগে, কালেকটিভলি ভালো লাগে, তাহলে সকলের ডোপামিনের মধ্যেই একই স্ট্রাকচার, সবারই মধ্যে একই স্ট্রাকচার। এবার মনে করো আর একটা ছোট্ট একটুখানি বেরিয়ে গিয়ে ডোপামিন প্রসঙ্গেই বলি, আর এছাড়াও যে সেরোটোনিন বা অক্সিটোসিন বা এন্ডরফিন, সেগুলো এরকম স্ট্রাকচার। কিন্তু এবার মনে করো চকলেট খেয়ে আমাদের যেমন ভালো লাগে, এবার চকলেট খেয়ে ভালো লাগে কেন? তার কারণ চকলেটের মধ্যে রয়েছে তোমার ট্রিপ্টোফ্যান। এবার ট্রিপ্টোফ্যান যেটা করে সেটা হচ্ছে আমাদের ব্রেনে গিয়ে এটা সেরোটোনিনকে সিক্রিট করায়। এবার সেরোটোনিনটা কি? সেরোটোনিন হচ্ছে একটা ইন্ডোল রিং রয়েছে, এছাড়াও রয়েছে হাইড্রক্সিল গ্রুপ মানে OH আর অ্যামিন। এবার এও বাইন্ডিংয়ে সাহায্য করে। এবার সেরোটোনিনের যেটা হয়
সেটা হচ্ছে বেসিক্যালি তোমার মানে খুব ঠান্ডা করে দেয় মনটাকে শান্ত করে দেয় সেরোটোনিন। যেমন সেরোটোনিন আমাদের একটা ভালো লাগা যে ব্যাপারটা বললে, সেটা সেরোটোনিন থেকে আসে। এক্সারসাইজ থেকেও অনেক সময় সেরোটোনিন সিক্রিশন হতে পারে, কাজে সেই জন্য এক্সারসাইজ করে আমাদের যে ভালো লাগার জায়গা সেটাও সেরোটোনিন থেকে আসে। এবার মনে করো এন্ডরফিন, আর একটা যে নিউরো ট্রান্সমিটার, এই এন্ডরফিন এক্সারসাইজ আর অন্য যেটা বললে সেটা ছাড়া, চকলেট, হ্যাঁ চকলেট, সেটা ছাড়াও তুমি যেখানটা বললে যে এটাকে পুরো একটা শান্ত করে দেয়, মানে এটা কাইন্ড অফ ট্র্যাঙ্কুলাইজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনটা আমাদের যেটা ধরো আমরা যে মেডিটেশন বলি হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ, প্রাণায়াম, সেটাও কিন্তু একটা ট্র্যাঙ্কুলাইজারেরই, হ্যাঁ। যে মনটা একদম যেখানে শান্ত হয়ে যাচ্ছে ওইখান থেকে আনন্দের, হ্যাঁ। যেটাকে ব্লিস বলে, হ্যাঁ, ওই যে জায়গায় যায়, তো ওখানেও কি একই? ওখানে ওই রকমভাবে ডোপামিন সেরোটোনিন ব্যালেন্স যেটা বলা যেতে পারে সেই রকম ধরনের, আর এরকম ধরনের অনেক কাজও হয়েছে যেখানে দেখা গেছে যে তোমার মানে ব্রেন ওয়েভ অ্যাক্টিভিটিগুলো আস্তে 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 থিতিয়ে আসে। কাজেই কেমিস্ট্রি বেসিক্যালি ফিজিক্স আর কেমিস্ট্রি একসঙ্গেই চলে ব্রেন মস্তিষ্কের মধ্যে, কারণ যে ইলেকট্রিক্যাল ইম্পালস যেগুলো, ইলেকট্রিক্যাল ওয়েভ যেগুলো, সেগুলোও যেমন আলফা বিটা থিটা এরকম ধরনের ওয়েভ চলতে থাকে, তার সঙ্গে সঙ্গেও চলতে থাকে এই কেমিস্ট্রি বা রসায়নের যে অণুগুলো তাদের ক্রিয়া বিক্রিয়া। এবং এই নিউরো ট্রান্সমিটারগুলো বেসিক্যালি ওই পোটেনশিয়াল যেটা মানে বিভব যেটা থাকে তার এগেনস্টে ফ্লো করতে থাকে। এবার সেভাবেই তারা মানে ইম্পালসের প্রবাহগুলোকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে থাকে। এবার মনে করো তোমার যে প্রসঙ্গে বলছিলাম যে সেরোটোনিন ধরো এরকম ঠান্ডা একটা ইয়ে করে দেয়, সেরকমভাবে অক্সিটোসিন যেটা, সেই অক্সিটোসিন থেকে আসে যেটা, সেটা হচ্ছে ট্রাস্ট, সোশ্যালাইজিং, এই ফ্যাক্টরগুলো এসে থাকে। এবার এটাও হচ্ছে তোমার এইগুলো একটুখানি বড় মলিকিউল, অক্সিডেশনটা একটুখানি বড় ধরনের মলিকিউল, বা তোমার এন্ডরফিনও একটুখানি বড় ধরনের মলিকিউল, কিন্তু ওখানে অ্যামাইড লিঙ্কেজগুলো আছে, অর্থাৎ এগুলো পেপটাইড। আমরা প্রোটিন নিয়েও আগে কথা বলেছি, এগুলো হচ্ছে ছোটো ছোটো পেপটাইড যেগুলো এই নানা রকমভাবে বাইন্ড করে রিসেপ্টার মলিকিউলের মাধ্যমে আমাদের যে সবই তো ওই ইলেকট্রনিক ইম্পালস, ওই ইম্পালস ফ্লোগুলোকে কন্ট্রোল করে। এবার ভালো লাগার যে জায়গাটা, সেগুলো যেমন এই চারটে প্রধানত নিউরো ট্রান্সমিটারের গল্প, সেরকমভাবে যখন তোমার ডিপ্রেশন আসে বা এই সমস্তগুলোর ক্ষেত্রে তখন দেখা যায় যে ডোপামিনের প্রবলেম হচ্ছে, সেরোটোনিনের কিছু প্রবলেম হচ্ছে। অর্থাৎ সুখে যেমন এগুলো পজিটিভলি কাজ করার ব্যাপার আছে, অসুখে এমনি এগুলো কমে যায় বা আনকন্ট্রোলড একটা ডোপামিন সেরোটোনিন ইমব্যালেন্স তৈরি হয়। এবার এই জন্য অসুখের জন্য তখন তোমার যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ যে ওষুধগুলো ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু অসুখ আর ওষুধে আসবো, তার আগে একটা প্রশ্ন না করে পাচ্ছি না, যেটা তুমি বললে নিউরো ট্রান্সমিটারের কথা বললে, বা এই যে ডোপামিন বা আর একটা যেটার কথা বললে সেরোটোনিনের কথা বললে, এইটা মানে তুমি যেটা বললে এটা একটা সুন্দর ব্যাখ্যা, কিন্তু আমি ভাবছি যে ধরো অনেক সময় আমার ভালো লাগা তোমার ভালো লাগা দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী কারণে হতে পারে। কেউ হয়তো খুব বেশি আলো ঝকমকে পরিবেশ, ঝাঁচকচকে জায়গায় দেখে ভালো লাগলো, খুশি হলো, আবার কেউ একটু অন্ধকারে ইনসলিটিউড ঠান্ডা মাথায় তার সেইটা ভালো লাগে। তো এই যে বিপরীত ধর্মী ভালো লাগার কারণ, এটা কি করে হয়? কারণ তুমি যা বলছো ক্রিয়া প্রতিক্রিয়াগুলো তো একই, এইটাকে কিভাবে তাহলে ব্যাখ্যা করো? এইটা বেসিক্যালি এগুলো ধরো তোমার কিছুটা মানে বিহেভিয়ারের দিকে চলে যায়। এবার বিহেভিয়ারে যেটা হয় সেটা হচ্ছে তোমার মনে করো আমার যে জিনিসটা ভালো লাগছে তোমার সাথে সেই জিনিসটা ভালো লাগছে না, বা তোমার কাছে যে জিনিসটা খুবই সাধারণ ব্যাপার সেটা আমার কাছে একটা দারুণ রোমাঞ্চকর, একটা দারুণ ভালো লাগার জায়গা। এইগুলোকে জেনারেলি মানে মনস্তত্ত্ববিদ বলো বা নিউরোসায়েন্স, স্নায়ুতত্ত্ববিদ, এনারা যেভাবে এক্সপ্লেন করেন বা ব্যাখ্যা করেন সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। এবার সেটা হয় আরেকটু ওপরের লেভেলে। অ্যাডাপ্টেশন মানে তুমি যখন মনে করো এই যেমন ধরো আমরা এই সোয়েটার পরে আছি বা জ্যাকেট পরে আছি, এটা প্রথমে যখন পরবো তখন একটা শরীরের মধ্যে একটা অনুভব আসে, কিন্তু কিছুক্ষণ পরে থাকার পর তখন কিন্তু আমরা আর অনুভব করি না যে আমরা একটা জ্যাকেট পরে আছি কি সোয়েটার পরে আছি। এটা হচ্ছে অভিযোজন মানে অ্যাডাপ্টেশন। এই অ্যাডাপ্টেশন সয়ে যাওয়া, হ্যাঁ এক্স্যাক্টলি সয়ে যাওয়া। এবার এই যে সয়ে যাওয়ার মাধ্যমে আমাদের যে রিওয়ার্ড চ্যানেল বা পানিশমেন্ট যে চ্যানেল, যেগুলোর মূলে রয়েছে তোমার এই নিউরো ট্রান্সমিটারগুলো, সেগুলোর কাজ তখন আসে না। তার মানে তোমার যেটা ভালো লাগার জায়গা হলো সেখানে গিয়ে তোমার ওই অ্যাডাপ্টেশন থ্রেশহোল্ডটাকে ক্রস করে তারপর তোমার তখন ওই অণুগুলো অ্যাক্টিভেটেড হলো, মানে
মূল লেভেলে বেস লেভেলে কিন্তু এই নিউরো ট্রান্সমিটার, এই 4টে নিউরো ট্রান্সমিটার, এই নিউরো ট্রান্সমিটারগুলো কিন্তু তাকে অ্যাক্টিভেট করার জন্য যেটা, সেগুলো হচ্ছে আমাদের রিসেপ্টারের মাধ্যমে, অর্থাৎ আমাদের যেগুলো তোমার মানে সংবেদনশীল যে অর্গ্যান যেগুলো, সেগুলো রিসেপ্টারের মাধ্যমে, সেই রিসেপ্টারের মাধ্যমে সেগুলো অ্যাক্টিভেটেড হয় এবং সেই অ্যাক্টিভেশনের পর কিন্তু আমরা ওই ভালো লাগা বা খারাপ লাগা এই জায়গাটায় যাই। তার মানে তোমার কথা টেনে বলতে হয় যেটা, যে সেই অর্থে দেখতে গেলে অনুভূতিটার দুটো ভাগ, একটা বাহ্যিক যেটা ইন্দ্রিয়গতভাবে আমাদের একটা এলো, এবার সেইটাকে যখন ওই রিসেপ্টার যেটা বলছো যে রিসিভ করলাম, তারপর সেইটার যখন একটা ক্রিয়া প্রতিক্রিয়া হলো, তখন ওই ভালো লাগা বা খারাপ লাগা এইটা তৈরি হলো। একদম সুন্দর করে বলেছো। সেই ইন্দ্রিয়গত যে অনুভবগুলো, সেইগুলোর থ্রেশহোল্ড আবার আমাদের প্রত্যেকের কাছে কাছে আলাদা আলাদা। যেমন আমি একটা কথা বলি, আমি চকলেট খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, এবার এই যখন আমি মানে আমার যখন অনেক অল্প বয়স, আমি যখন পিএইচডি করছি মনে করো, তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে, ধরো কোনো পেপার লিখতে বসেছি, একটা চকলেটের বার নিয়ে বসলাম, এবার সেই চকলেটের বার পুরো শেষ হয়ে যেত পিএইচডির একটা পেপার লিখতে গিয়ে, সেটার মাধ্যমে আমার একটা ভালো লাগা আসতো। কিন্তু সেটাই যদি মনে করো আমি আমার অন্য কোনো বন্ধুর কথা বলছি, তখন বলতে তুই এত কী করে খাস, এত আমি খেতেই পারবো না। কাজেই তার ক্ষেত্রে যে মানে ভালো লাগার যে থ্রেশহোল্ডটা আর আমার ক্ষেত্রে যে ভালো লাগার থ্রেশহোল্ডটা সম্পূর্ণ আলাদা। এবং এই জায়গাটাতে আগে আমরা বলছিলাম ওই বিপরীতধর্মী কারণটা অ্যাপারেন্টলি আপাতভাবে বিপরীতধর্মী। হ্যাঁ, যেমন আমার স্ত্রীর সঙ্গে একটা সুন্দর কাজ আছে, ওটা বেশ কিছুদিন আগে আমরা করেছিলাম। সেটা হচ্ছে যে মিষ্টির যে মিষ্টত্ব, সেটাও কিন্তু আবার বিভিন্ন থ্রেশহোল্ড আছে। অর্থাৎ আমার কাছে যেটা খুব মিষ্টি, সেটা হয়তো তোমার কাছে মিষ্টি নাও লাগতে পারে, আবার তোমার কাছে যেটা খুব মিষ্টি, সেটা হয়তো আমার কাছে মিষ্টি নাও লাগতে পারে। অর্থাৎ এই যে থ্রেশহোল্ডগুলো, এইগুলো আবার বিভিন্ন ধরনের যে স্টাডিগুলো হয়, বিহেভিয়ারাল স্টাডি যেগুলো, সেগুলোকে সাইকোফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ সেগুলো কোয়ান্টিটেটিভলি, অর্থাৎ তুমি একদম মানগতভাবে বলতে পারো যে কোনটা কোন জায়গায় ভালো লাগছে। অর্থাৎ তোমার প্রশ্নটাকে আরও ভেঙে বলতে গেলে, মানে তুমি যেরকমভাবে বললে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ইন্দ্রিয়গত অনুভূতি, সেই ইন্দ্রিয়গত অনুভূতিটা রূপান্তরিত হচ্ছে ভৌতিক এবং রাসায়নিক অনুভূতিতে, এবং তারপর সেই রাসায়নিক অনুভূতিটা সুইচ অন করছে, জ্বালিয়ে দিচ্ছে রিওয়ার্ড চ্যানেল বা পানিশমেন্ট চ্যানেলকে। তার মাধ্যমে আমাদের যে অনুভব, সেই অনুভবটা তৈরি হচ্ছে। যেমন আমরা গোড়ার থেকে, তোমারও মনে থাকবে এই যে কটা বিগত 4-5টা এপিসোড যাই হয়ে থাক, প্রত্যেকটাতেই কিন্তু দেখছি যখনই আমরা কিছু একটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আলটিমেটলি কিন্তু যেখানে কনভার্জ করছে, সেখানে বিজ্ঞান, দর্শন, অধ্যাত্মবাদের কোনো একটা তফাৎ করা যাচ্ছে না। কারণ এই যে কথাটা তুমি এখন ব্যাখ্যা করলে বৈজ্ঞানিকভাবে, সেটাই যদি তুমি কোনো আমাদের স্ক্রিপচার বলো, মুনি ঋষি বা যোগীদের কথা বলো, ওনারাও কিন্তু তাই বলছেন যে লুক ইন, ঠিক তোমার বাইরে থেকে যেটা ইন্দ্রিয় হচ্ছে অনুভূতি বা যে রিসিভ করছো সিগন্যাল, সেটা বাহ্যিক। এরপর যতটা তুমি ইন্ট্রোস্পেক্ট বলো বা লুক ইন বলো, ভেতরে দেখতে পাবে, ভেতরে যেটাকে বলে ইন্ট্রোস্পেকশনটাও হয়তো অতটা গভীর নয়, ভেতরে দেখা যাকে বলে, ভেতরে দেখতে গেলে যেটা হবে, সেই সিগন্যালটাই আসল, সেইখানেই ওই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো ঘটছে। সেটা হয়তো কখনো ট্র্যাঙ্কুলাইজারের কাজ করছে, তোমায় থিতিয়ে দিচ্ছে, যেটা থেকে তুমি সুষুপ্তির দিকে যেতে পারো, বা ধ্যান, সমাধি, এগুলোও আসতে পারে। অন্যথায় এই যে একটা ভালো লাগা, হ্যাপিনেস, সুখ, এটাও তৈরি হচ্ছে আর কি। কিন্তু শুরুটা, গোড়াপত্তনটা একইভাবে এবং একই জায়গা থেকেই আসছে। এখানে আর একটা খুব ভাইটাল জিনিস তুমি বলেছো, যেটা তোমার নিজের অভিজ্ঞতা দিয়েছে, চকলেট খাওয়া। এই যে ধরো চকলেট খেতে গিয়ে তুমি তোমার পিএইচডি থিসিসের সময় চকলেটটা নিয়ে বসতে, কারণ ওটা থেকে তোমার একটা ভালো লাগা তৈরি হতো, তোমার মধ্যে একটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হতো। কিন্তু এই চকলেট খাওয়াটা তো ভেতরে গিয়ে লং টার্মে যদি দেখো, একটা নেগেটিভ ক্রিয়াও কিন্তু করতে পারে, যেটা তোমার ইন টার্মস অফ ডায়াবেটিস বলো, সুগার বলো, বা অন্য আরও 5টা রোগ বলো, এইগুলোও তৈরি করতে পারে। তার মানে এই যে অ্যাপারেন্টলি যে ভালো লাগা বা হ্যাপিনেস, বা তখন আমরা সুখ আর আনন্দের মধ্যে বোধহয় একটা তফাতের জায়গায় আসতে পারি, তাই কি? ঠিক। যেমন মনে করো চকলেট প্রসঙ্গেই বলি, কারণ চকলেট আমার খুব ফেভারিট টপিকও। চকলেট প্রসঙ্গে যদি দেখতে যাও, তাহলে চকলেটের মধ্যে বেসিক্যালি ওই যেরকম বললাম ট্রিপ্টোফ্যান থাকে, ট্রিপ্টোফ্যান ব্রেনে গিয়ে সেরোটোনিনকে সিক্রিশন করে। আবার চকলেটের মধ্যেই
ফ্যাট থাকে আর সুগার থাকে। এবার দুটোই কিন্তু সমানভাবে ক্ষতিকর দেশের মানে শরীরের পক্ষে, কারণ একটা পরিমিত মাপের বাইরে গেলে তখন দুটোই সমানভাবে ক্ষতিকর। কিন্তু ওই যে ফ্যাট বা সুগার, সেটা যে ট্যাকটাইল পারসেপশন, অর্থাৎ যে স্পর্শগত যে অনুভূতি যেটা জীবের মধ্যে আসে, সেই যে চকলেটটা মুখে দিলে মিলিয়ে গেল বা একটুখানি চটচটে ভাব এলো, তারপর তুমি সেটা আস্তে আস্তে খাচ্ছ, সেই যে অনুভব যেটা তৈরি হয় সেটাও কিন্তু দারুণ আনন্দদায়ক। এবং এগুলো সমস্তই তৈরি হয় তার কারণ হচ্ছে চকলেটের মধ্যে এছাড়াও রয়েছে তোমার ক্যাফিন কিছু। এবার সেটা গিয়ে তখন একটা স্নায়ুতন্ত্রকে একটু উজ্জীবিত করে। কাজেই চকলেটের মধ্যে নানা ধরনের জিনিস, ফ্যাট, মিষ্টি, তারপর তোমার মানে স্নেহ জাতীয় দ্রব্য, মিষ্টি জাতীয় দ্রব্য, ক্যাফেইন, ট্রিপ্টোফ্যান, এরা সব মিলিয়ে একটা ইমালসিফাইড এক্সপিরিয়েন্স অফ হ্যাপিনেস এটা তৈরি করে। কিন্তু পাশাপাশি যদি তুমি সমানেই চকলেট খেতে যাও, তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পরবর্তীকালে ফ্যাট ডিপোজিশন শুরু হলো, পরবর্তীকালে তোমার মানে শরীরে অন্যান্য রকম ডায়াবেটিস, সুগার অর্থাৎ ইনসুলিন যে রেজিস্ট্যান্স তৈরি হলো, সেখান থেকে নানা ধরনের সমস্যা তৈরি হলো, ডায়াবেটিক হয়ে গেলে। কাজেই আমরা বোধহয় আগেও এটা নিয়ে কথা বলেছি যে সব কিছুই একটা পরিমাপযোগ্য জায়গায় থাকাটা খুব জরুরি, আর সেটা মানে সেটার থেকে একটা মডারেশনে, এবার সেটার থেকে একটা সাম্যের জায়গায় থাকাটা খুব জরুরি। যেখানে বৌদ্ধ ধর্মে ধরো বলা হয়েছে যে মধ্যম পন্থা, ওই খাওয়া দাওয়ার ব্যাপারেও আমার মনে হয় সেইভাবে মধ্যম পন্থাটা জরুরি। কারণ বেসিক তার কারণ হচ্ছে বিজ্ঞানগতভাবে দেখতে গেলে আমরা সমস্তটাই হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম সিস্টেম। এবার সেই ইকুইলিব্রিয়াম সিস্টেমের মধ্যে কিন্তু আবার আর একটা ধরনের ইকুইলিব্রিয়াম কাজ করে, যেটা হচ্ছে মৃত্যু, মানে সেখানে গেলে আর কিছুই হলো না। অর্থাৎ এই যে অ্যাওয়ে ফ্রম ইকুইলিব্রিয়ামে একটা স্টেট তৈরি করা বা ইকুইলিব্রিয়াম তৈরি করা, সেইটা কিন্তু যাবতীয় ধর্ম বলো বা দর্শন বলো বা মুনি ঋষিরা বলে গেছেন যে কথাগুলো, সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আর তার কারণই হচ্ছে কেমিস্ট্রিটা কাজ করে ওইভাবে। কারণ আমাদের মধ্যে যে রিওয়ার্ড আর পানিশমেন্ট সিস্টেম যেটা কাজ করে, যেটাকে তোমার ট্রেনও করা যায়, সেটাই আমরা স্কুলিংয়ের মাধ্যমে আমরা দেখে থাকি। সেই রিওয়ার্ড পানিশমেন্ট সিস্টেমের মূল আঙ্গিক কিন্তু ওই কতকগুলো ওই হাইড্রক্সিল গ্রুপ, ওএইচ গ্রুপ, কতগুলো NH2 গ্রুপ, কতগুলো ইন্ডোল রিং, কতগুলো বেনজিন রিং, এরাই কিন্তু একটা সুন্দর রকমের অণুর অর্কেস্ট্রা তৈরি করেছে। এবং সেই অণুর অর্কেস্ট্রার মাধ্যমে আমাদের ভালো থাকা, এবং সেই ভালো থাকার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই শ্রীরামকৃষ্ণ যেরকম বলে গেছিলেন, যদি বেশি দিন খেতে হয় তাহলে অল্প অল্প করে খা, বেশি দিন খা। আর উল্টোটাও সেরকমভাবে আমাদেরকে মনে রাখতে হবে। কাজেই চকলেট খেতে ভালো লাগে মানে এই নয় যে আমি আমার মতো করে এরকম বারবার চকলেট খেয়েছি, সেই পদ্ধতিটা মানে বারবার চকলেট বারবার খেয়েছি। কাজেই সেই জায়গাটা পরবর্তীকালে এখন যেটা হয়েছে সেটা তুমি দেখতেই পাচ্ছ। কাজেই সেইটা হয়তো এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং মনে পড়লো তোমার কথা শুনতে শুনতে। কিছুদিন আগেই আরেকজনের সঙ্গে এরকম তোমার মধ্যে আড্ডা হচ্ছিল, উনি কিন্তু খুব নামকরা একজন নিউট্রিশনিস্ট। তো উনি একটা কথা বললেন যে ওনার নাকি কীভাবে উনি নিজেকে ডিফারেন্সিয়েট করেন সেইটা বলতে গিয়ে বললেন যে কোনো নিউট্রিশনিস্টের কাছে গেলে আগে নাগুলো, এটা খেও না ওটা খেও না, ওনার হচ্ছে ওই খাওয়াতে না করা, মানে নাটাকে না করছেন না, তার বদলে উনি যেটা বললেন যে শীত পড়েছে, আপনার নলেন গুড়ের খেতে ভাল লাগে, নলেন গুড়ের রসগোল্লা খাবেন, নিশ্চয়ই খাবেন। আইসক্রিম খেতে ভাল লাগে গরমকালে, কি শীতকালেও অনেকের ভাল লাগে, নিশ্চয়ই খাবেন। বা তোমার ক্ষেত্রে চকলেট, উনি হলে বলতেন নিশ্চয়ই খাবেন, কিন্তু হ্যাভ ইট গিল্ট ফ্রি। অর্থাৎ এই গিল্ট ফ্রি হয়ে খাওয়াটা নাকি, এটা উনি ওনার হয়তো নিউট্রিশনিস্টের অ্যাঙ্গেল থেকে কিছু বলছেন। আমি তোমার কাছে জানতে যাবো এর কোনো সেই ব্যাখ্যা আছে কি না। যদি আমি কোনো অপরাধবোধহীন হয়ে কিছু খাই, সেটা শরীরের মধ্যে কোনো অন্য রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটায় কি না, যেটাতে হয়তো বিপদটা কম থাকে বা বিপদ সীমার তলায় থেকে আমরা খেতে পারি, এটার কোনো ব্যাখ্যা হয় কি? হ্যাঁ, এবার মনে করো এটার ক্ষেত্রে যেটা মানে যে প্রসঙ্গটা উঠে আসে সেটা হচ্ছে ইমোশন, আবেগ। এবার আবেগের নানা ধরন আমরা কথা বলেছি। এবার আবেগের মধ্যে যে বিপরীত ধর্মী আবেগগুলো, সেইগুলো যখন একসঙ্গে অ্যাক্টিভেটেড হয় তখন বিপদ তৈরি হতে পারে। যেমন গিল্টের সঙ্গে সঙ্গে তোমার মনে করো লঙ্গিং, চাওয়া,
চাওয়া আর অপরাধবোধ, এই দুটোকে তুমি যদি একসঙ্গে কাজ মানে জাগ্রত করো বা জাগিয়ে তোলো, তাহলে অনেকটা যেটা হয় সেটা হচ্ছে গাড়ির অ্যাক্সেলারেটর আর ব্রেকে পা দিয়ে গাড়ি চালানোর মতো হয়। অর্থাৎ তখন যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে শরীর বুঝতে পারে না যে কোন দিকে সে যাবে, কারণ বেসিক জায়গায় থামতে চাইছো না, গতি বাড়াতে চাইছো। হ্যাঁ, এবং তার থেকে কিন্তু শরীর খারাপ হতে পারে, কারণ মেটাবলিজমের তখন প্রবলেম হতে পারে, মেটাবলিজমের অসুবিধা হতে পারে। কাজে তুমি যখন খাচ্ছ তখন যেটা খাচ্ছ হয়তো তুমি অল্প পরিমাণেই খাচ্ছ, কিন্তু সেটা এনজয় করে খাওয়া, কারণ এনজয় করলে ওই রিওয়ার্ড সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়। কিন্তু তুমি এখন গিলটি ওয়েতে খাচ্ছ, তুমি না এনজয় করতে পারছো, আবার না তুমি ওটাকে মানে পানিশ করতে পারছো। অর্থাৎ ওই রিওয়ার্ড আর পানিশমেন্ট সার্কিট যেটা, সেটা একসঙ্গে অ্যাক্টিভেটেড হয়, এবং সেটা কিন্তু খুব একটা মানে ভালো জিনিস নয়, কারণ তখন ওই মলিকিউলার যে অর্কেস্ট্রা সেটার যে সাম্য সেটা বিঘ্নিত হয়। কাজে কেমিস্ট্রির অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে বা রসায়নের অ্যাঙ্গেল থেকে দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এইভাবে আমাদের জিনিসটাকে দেখতে হয়। মানে দুটো বিপরীতধর্মী আবেগ যদি একসঙ্গে কাজ করতে থাকে, সেইটা বিপদ ডেকে আনতে পারে। মানে ওই এখানে আবার দেখতে গেলে মধ্যপন্থার কোনো জায়গা নেই, মানে যে আমি একটু খাচ্ছি একটু অপরাধ বোধ সেরকম কোনো ব্যাপার এবং তার প্রথম যে বই প্রকাশ হবে সেটা হচ্ছে পেটের গন্ডগোল, মনে করো শরীর খারাপ হলো, কারণ তুমি ভালো করে, ওই জন্য আগেকার দিন লোকেরা বলতেন না যে মানে যেটা খাচ্ছি সেটা ভালোবেসে খা, ওই রকম মন খুলে খাওয়া, প্রাণ খুলে খাওয়া, সেটা জরুরি। কিন্তু ওই যখন ওই মন খুলে বা প্রাণ খুলে আমরা খেতে না পারি, তখন আমাদের এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। এইটারই কিছুটা একটু বিয়ে টেনে একটা প্রশ্ন ওঠে, যে সেটা খাওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য, যে খেতে গিয়ে যদি একটা ভয় তৈরি হয়, এটা খেলে এটা হবে না তো, এই খেলে ওই রোগটা হবে না তো। সিমিলারলি আমরা যে সকলেই একটা খুব বাজে ফেজের মধ্যে দিয়ে 2 বছর যে কোভিডটা কাটিয়েছিলাম, ওই সময় অনেকেই কিন্তু বলছিল যে যত লোক মারা গেছেন তাদের কিছু যেমন ভুল চিকিৎসায়, কিছু সিওপিডি, একটা বড় সংখ্যক কিন্তু মারা গেছে ভয়। তো এই ভয়টা কি সত্যি সত্যি কোনো শারীরিকভাবেই বা বৈজ্ঞানিকভাবে শরীরে সেরকম কোনো নেগেটিভ ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেটা ফ্যাটালিটির দিকে হোক বা শরীর খারাপ বা অসুখ, যেটা আমরা বলেছি সুখেও রসায়ন অসুখেও রসায়ন, অসুখের দিকে ঠেলে দেয়? একদম, যেমন ভয় থেকে যে কমন যে ধরো ডিসঅর্ডার যেটা হয় সেটা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, ভয়ের থেকে মানে একদম রোগই আছে বেসিক্যালি। এবার সেইখানে যেটা হয় সেটা হচ্ছে এই ডোপামিনের ইলরেগুলেশন, ডোপামিন তখন ঠিকভাবে কন্ট্রোল করা যায় না, সেরোটোনিন একইভাবে ফ্লাকচুয়েট করতে থাকে, অর্থাৎ মুডটা যে কাম থাকা সেটা হয় না। তার কারণ হচ্ছে এগুলো সমস্ত কতগুলো প্রেসিপিটেটিং ফ্যাক্টর আছে, সেই প্রেসিপিটেটিং ফ্যাক্টরগুলো সম্বন্ধে আমাদের সচেতন থাকা দরকার। অর্থাৎ যখন সেইভাবে মানে তুমি যখন কোনো কিছু অ্যাভয়েড করতে চাইছো, তখন তুমি নিজের অজান্তেই কিন্তু তোমার সেই ফ্যাক্টরগুলো, প্রেসিপিটেটিং ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট করছো, সেটাই বিপদ ডেকে আনে। এবং সেইগুলোর মূলেও কিন্তু এই নিউরোট্রান্সমিটারগুলোরই ব্যাপার, এবং সেটা আমরা আগে যেরকম বলছিলাম এর জন্য যে ওষুধ আছে মনে করো, সেগুলোও কিন্তু এই নিউরোট্রান্সমিটার কন্ট্রোলার। ডোপামিন আপ রেগুলেট করছে, ডোপামিনকে ডাউন রেগুলেট করছে, সেরোটোনিন আপ রেগুলেশন, সেরোটোনিন ডাউন রেগুলেশন, এইগুলো। আবার সেইগুলোকেই মনে করো আমাদের পুরনো দিনে যে দিদা মায়েরা যে কথাগুলো বলতেন যে এই ধরনের খাবারগুলো খাওয়া ভালো, হ্যাঁ, যেমন শাক খাওয়া ভালো, ভালো মাংস, ভালো খাওয়া ভালো, তার কারণ হচ্ছে ওইগুলো কিন্তু সমস্ত খাবারের মধ্যেই কিন্তু ওষুধ গুণ রয়েছে, এবং খাবারটাকে যদি আমরা সেইভাবে খাই তাহলে তার মধ্যে যে কাজ, কারণ সব কিছুর মূলেই রয়েছে কিন্তু সেই রসায়ন আর রাসায়নিক বিক্রিয়া, আর যে সেগুলো পরিমিত মাপে গেলে তখন সেগুলোর থেকে আমাদের যে প্লেজার ফিলিং হয়, অর্থাৎ ভালো লাগার যে জায়গাটা তৈরি হয়, সেইটাই আমাদের কাছে কাম্য, বা সেটাই আমাদের কাছে আসল উপাদেয় বিষয়। এই যে সুখ অসুখ থেকে অসুখ নিরাময়ের জন্য একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার কথা বলছো, যে ওটাকেও কন্ট্রোল করা যায়, মানে যেটা ডেফিসিয়েন্সি হয়েছে বা যেটা একটা ইমব্যালেন্স, সেটাকে আবার একটা ব্যালেন্সিং জায়গায় নিয়ে আসা। অথচ এখন একটা সারা পৃথিবী জুড়ে কিন্তু কেমিক্যাল বর্জন, অর্গ্যানিক কেমিক্যাল, মানে অ্যাজিভ যা কিছু কেমিক্যাল সবই একটা বর্জনীয় বা বিপজ্জনক, যাই হোক না কেন সেটা তোমার চাষবাস বা চায়ের ক্ষেত্রে কেমিক্যাল বর্জন, ফার্টিলাইজার, পেস্টিসাইড, ইনসেক্টিসাইড, এগুলো ছেড়ে অর্গ্যানিক হলে তার একটা নাম আছে।
তো এইটা কতটা এর সত্যাসত্য বা এটাকে কিভাবে তুমি দেখ? হ্যাঁ, এবার এইখানে রসায়নের একটা খুব দুর্ভাগ্যজনকভাবে বদনাম হয়ে যায়, যে সবাই ভাবে কেমিক্যাল মানেই বোধহয় বিষ। কিন্তু আমরা এটা ভুলে যাই যে মনে করো এই যে পরিবেশটা, এমনকি যে স্ক্রিনে আপনারা দেখছেন সেই স্ক্রিনও কিন্তু কেমিস্ট্রি, সেটাও রসায়ন। এবার রসায়নের মূল জায়গাটা হচ্ছে আমাদের যেটা মানে ভীষণভাবে মানে সত্যি, সেটা হচ্ছে মেটিরিয়াল, যে কোনো ধরনের মেটিরিয়াল, যে কোনো ধরনের বস্তু, বস্তু জগতের যে মূল সংগঠনের জায়গা, যে বস্তু জগতের যে মনে করো যদি আমি বলি বস্তু জগতের যে স্বরলিপিটা, সেটা কিন্তু রসায়ন। তাকে মানে উপেক্ষা করে বা তাকে অ্যাভয়েড করে কোনো কিছুই করা যায় না। ঠিক একইভাবে আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে মানে পজিটিভ সাইড রসায়নের, এটা খুব ইন্টারেস্টিং একটা পরিসংখ্যান আছে যে পৃথিবীর জনসংখ্যা নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করার যে পদ্ধতি, অর্থাৎ হেবার বস যে প্রসেস, সেটা আবিষ্কারের কিছুদিনের মধ্যে পৃথিবীর জনসংখ্যা বহুগুণ বেড়ে গেছিল। তার কারণ হচ্ছে একটা সার, সেটা তৈরি করার যখন মানুষ কেমিস্ট্রির মাধ্যমে সেটা কৃত্রিমভাবে তৈরি করতে শিখলো, তখন খাদ্য সংস্থানের একটা উপায় হলো, যেটা বিশ্বব্যাপী জনসংখ্যাকে সমৃদ্ধ করলো। এটা যেমন কেমিস্ট্রি, সেরকমভাবে এটাও কেমিস্ট্রি যে অতিরিক্ত শিল্পায়নের ফলে আমরা যখন পরিবেশের সম্বন্ধে সতর্ক না হয়ে যখন পরিবেশকে দূষিত করতে শুরু করলাম, সেটাও তেমনি কেমিস্ট্রি। কাজেই কেমিস্ট্রি হচ্ছে একটা ডাবল এজড সোর্ড, এবং এর ভালো দিকও যেমন আছে, তেমনি তার সম্মুখ ব্যবহারের উপেক্ষায় খারাপ দিক আছে। কাজেই ওই আবার সেই মধ্যম পন্থার কথায় ফিরে এলে আমাদের কিন্তু এটাও ভাবা দরকার যে আজকে আমরা যে লাইফস্টাইল, যে জীবনযাত্রা আমরা নির্বাহ করি, তাতে কিন্তু কেমিস্ট্রিকে বাদ দিয়ে সেটা নির্বাহ করা অসম্ভব। কারণ এই জামাত থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে সব কিছুতে কেমিস্ট্রি রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গেই তুমি যদি অতিরিক্ত ফলনের লোভে তুমি যদি অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল ব্যবহার করো, অর্থাৎ নানা রকমের সার, নানা রকমের কীটনাশক, তারপর তোমার হরমোন ইঞ্জেকশন, এইগুলো হচ্ছে কিন্তু কেমিস্ট্রির সলিউশন, কিন্তু এগুলোকে রূপ দেয়, ভয়ঙ্কর রূপ দেয় মানুষের লোভ। কাজে সেই জায়গাটায় আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেমন ধরো আজকালকার দিনের যে বাজওয়ার্ড হয়েছে সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। কাজে আমাদের যে ওই শ্রীরামকৃষ্ণের কথা বলতে গেলে বলতে হয় যে যদি আমাদের বেশি দিন ভালোভাবে থাকতে হয়, তাহলে কিন্তু আমাদের অল্প অল্প পরিমিত পরিমাণে রসায়নের ব্যবহার করতে হবে। এই যে মানে রসায়নকে গঠনাত্মক এবং ধ্বংসাত্মক দুভাবেই ব্যবহার করা যেতে পারে, এটা নিয়ে আমরা একটা, আমার মনে হয় এটা কলস ফর এ ডিফারেন্ট অ্যান্ড সেপারেট ডিসকাশন অলটুগেদার, যে এটা একটা বিরাট পরিমিতি জায়গায় আলোচনা করতে হবে। সিমিলারলি সাস্টেনেবিলিটির ক্ষেত্রে কতটা কেমিক্যালের ব্যবহার বা কীভাবে ওই তোমার কথা বা ইনফ্যাক্ট বুদ্ধিক দর্শন অনুযায়ী মধ্যম পন্থায় কীভাবে ব্যবহার করে, সেটার একটা আমরা আলোচনায় যাব। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা তোমাকে জানতে যাব, এই আলোচনার রেশ টেনে আমরা সুখের দিকটা দেখলাম, অসুখের দিকটা দেখলাম, ওষুধের দিকটাও পার্টিকুলারলি দেখলাম। এই যে ওষুধের ক্ষেত্রে ধরো কেউ আমরা অ্যালোপ্যাথি ওষুধ খাই, কেউ হোমিওপ্যাথি ওষুধ খায়, কেউ আয়ুর্বেদিক ওষুধ খায়, কিন্তু ভেতরে গিয়ে উদ্দেশ্যটা একই, যে ইমব্যালেন্সটা, সেটা হরমোনাল ইমব্যালেন্স হোক কি কোনো রাসায়নিক ইমব্যালেন্স হোক যেটা হয়েছে, সেটাকে রেকটিফাই করা। তার মানে এই তিনটে জিনিসই, হয়তো অ্যালোপ্যাথিতে কেমিক্যাল ইয়েটা বেশি ব্যবহারটা, প্রয়োগটা, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রেও কি একই, মানে ওটাও গিয়ে ওই রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া যেটা ব্যাহত হয়েছে বা ইমব্যালেন্স হয়েছে, সেটাকে সারানোর লক্ষ্যেই ব্যবহার করা হয়? বা একদম, আমার মানে যেটা খুব অবাক লাগে সেটা হচ্ছে তোমার যে কোনো কারোর ভালো থাকার পেছনে ভালো থাকার যে মূল জায়গা, সেটাও কিন্তু দুরকম। একটা হচ্ছে ওষুধ অর্থাৎ রসায়ন, এবং আরেকটা কিন্তু মানে মন অর্থাৎ স্পিরিট, এই স্পিরিচুয়াল, এই আত্মিকতাও কিন্তু আমাদের ভালো রাখে। তার কারণ
ওই মূলের যে নিউরোট্রান্সমিটারগুলোর কথা বললাম, তারা কিন্তু এটা বোঝে না যে তুমি রসায়নের মাধ্যমে বা রাসায়নিকের মাধ্যমে তুমি তাদের অ্যাক্টিভেট করছো, নাকি না তুমি ইম্পালসের মাধ্যমে তাদের অ্যাক্টিভেট করছো। অর্থাৎ আমি যদি খুব ভালো একটা পরিবেশের মধ্যে রয়েছি, যেখানে আমরা যেমন মনে করে থাকি, ছাত্রছাত্রীদের নিয়ে থাকি, এবার সেখানে সবসময় একটা ভালো লাগার পরিবেশ, ভালো থাকার পরিবেশ তৈরি হয়, জ্ঞান নিয়ে কথাবার্তা, এবার সেগুলো থেকে অটোমেটিক্যালি আমাদের একটা ভালো পরিবেশের মধ্যে থাকা স্বাভাবিক হয়ে ওঠে। এবার সেখানে আমাদের যেরকম ধরনের ধরো ইন্টারাকশান হয় বা যেরকম ধরনের কথাবার্তা হয়, তাতে ন্যাচারালি যে পজিটিভ রিসেপ্টার্স, মানে রিসেপ্টারদের যে পজিটিভ সাইড, সেটা ম্যানিফেস্টেড হয়। আবার যারা মনে করো খুব স্ট্রেসফুল জায়গায় রয়েছেন, তাদের ন্যাচারালি কিন্তু ওই এক্সপোজারটা থাকে, যেখানে এই নিউরোট্রান্সমিটারগুলোর পানিশমেন্ট সাইকেলটা মানে তৈরি হয়ে যায়, এবং সেইখান থেকে স্ট্রেস হরমোন, যেমন স্ট্রেস অনেকেই বলেন যে স্ট্রেস পজিটিভ স্ট্রেস, আসলে স্ট্রেস মানেই হচ্ছে খারাপ, যেটা পজিটিভই হোক আর নেগেটিভই হোক, কারণ আমি আমার সিস্টেমটাকে তখন ঠেলার চেষ্টা করছি, এবং তার থেকে তখন আসে ব্লাড প্রেশার, ব্লাড সুগার ইত্যাদি ইত্যাদি। আবার মনোরোগের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে দু ধরনের। তুমি জানো, ইয়ুং বলেছিলেন যে সুন্দর ব্যাপার হচ্ছে যদি তোমাকে কোনো কেমিক্যালের ব্যবহার না করে তুমি যদি শুধু কথাবার্তার মাধ্যমে রোগ সারাতে পারো, কাউন্সেলিং। এবং সেই হিসেবে আমরা আগেও বলেছি বোধহয়, কিন্তু আমি আবারও বলবো যে গৌতম বুদ্ধকে বলা যেতে পারে প্রথম মুভিং সাইকোলজিস্ট অন দ্য ওয়ার্ল্ড। কারণ যখন তিনি তার বিখ্যাত কথা আছে যে মা এসছেন মৃত শিশুকে নিয়ে, তখন তিনি বলছেন যে আমি একে বাঁচিয়ে দিতে পারি যদি তুমি একটা ধান নিয়ে আসো এমন ঘর থেকে যেখানে কোনো মৃত্যু হয়নি। এর মাধ্যমে মায়ের তিনি কাউন্সেলিং করলেন। অর্থাৎ ধর্ম যেখানে আশ্রয় দেয় সুন্দর ভাবনাকে, সেটাও কিন্তু ওই আলটিমেটলি গিয়ে কাজ করে রিসেপ্টারদের ওপর এবং তারপর নিউরোট্রান্সমিটারদের ওপর। কাজেই তাদেরকে সুন্দরভাবে রাখার জন্য আমাদের দুটোই আছে, একটা হচ্ছে ভালো মন এবং আর একটা হচ্ছে ভালো খাওয়া দাওয়া, কারণ এগুলোই হচ্ছে আমাদের ইনপুট। এবার সেই ইনপুটের মাধ্যমে তুমি কাজ করছো। আবার ধরো আমাদের যেমন কবিরাজি ব্যাপার, যে আয়ুর্বেদের যে ব্যাপারটা, সেটার কিন্তু সিস্টেমটা পাশ্চাত্যের যে সিস্টেম তার থেকে আলাদা, বা চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন যেটা আছে সেটারও সিস্টেমটা আলাদা। কারণ তারা যেটা চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন বা তোমার ধরো আয়ুর্বেদে যেটা বলে, সেটা হচ্ছে খাবারকে কিন্তু ওষুধের মতো করে ব্যবহার করা। যেখানে যে আমরা যে খাবারটা যখন খাই সেটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ তার মাধ্যমেই কিন্তু একটা অদ্ভুত রকমের, তুমি যদি তুমি মেডিটেশনের কথা বারবার বলেছো, আমরাও বলেছি যে তুমি যদি মেডিটেশনের কথাটাই ভাবো, তুমি যদি খাবারের ওপর মেডিটেট করো, তাহলে ভাববে কি সাংঘাতিক সেই জিনিসটা, যেটা একটা বহির্গত বস্তু আস্তে আস্তে তোমার কোষের মধ্যে আত্মীকৃত হচ্ছে এবং তারপর সেখান থেকে একটা স্পিরিট আসছে। অর্থাৎ এই যে কন্টিনিউয়ামটা, এটা ভাবলেই কিন্তু আমাদের খাবারের প্রতি একটা শ্রদ্ধা এসে যায়, এবং সেখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ যে আমরা যেন সচেতনভাবে যা গ্রহণ করছি সেটাকে যেন গ্রহণ করি। ওই খাবারের প্রতি শ্রদ্ধা জাগানোটা এবং দিকে দিকে ছড়িয়ে দেওয়াটাও খুব জরুরি। খাবার মানেই অনেকে একটা খাবার মানেই যেন একটা বাজে, খাবারটা ঠিক আছে, সারাদিন শুধু খাবার সর্বস্ব এরকম একটা চলে, যারা খেতে ততটা ভালোবাসে না তাদের জন্য এগুলোও খুব জরুরি, যে খাবার ইটসেলফ ইজ এ মেডিসিন, এবং তার মধ্যে একটা প্রিএমটিভ বা প্রিভেন্টিভ রাদার দ্যান কিউরেটিভ ইয়ে থাকে আর কি, ওয়েলনেসের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ আর কি। তো এই যে ধরো আর একটা খুব আগে বরাবরই ছিল হিস্টোরিক্যালি, এখন খুব বাড়ছে লোকে ওই নিঃশ্বাস প্রশ্বাসটাকে যদি অবজার্ভ করা যায় এবং কন্ট্রোল করা যায়, তার ওপর শরীরটাকে ভালো রাখার খুব সহজ হয়ে যায়, এবং নিয়মিতভাবে এইটা করলে অনেক রোগকে নিরাময় করা বা কন্ট্রোল করা সম্ভব হয়। তো এই নিঃশ্বাস প্রশ্বাসটাকেও যেটা আমরা ইনহেল করছি, এক্সহেল করছি, এটাও কি ইভেনচুয়ালি গিয়ে শরীরের বা শারীরিক কোনো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়াকেই প্রভাবিত করে, না ওটা অন্য, বা তোমার দিক থেকে এটার ব্যাখ্যাটা কিরকম? একদম, যেমন মনে করো তুমি যখন যেমন তুমি যে কথাটা বললে সেটা হচ্ছে মাইন্ডফুলনেস। এবার মাইন্ডফুলনেসের প্র্যাকটিসে যেটা হয় সেটা হচ্ছে তুমি অবজার্ভ করছো, যে তুমি তোমার নিঃশ্বাস প্রশ্বাস তুমি অবজার্ভ করছো, তুমি পর্যবেক্ষণ করছো, এবং তার সম্বন্ধে তুমি সচেতন হচ্ছ। এই সচেতনতার মাধ্যমে তুমি যখন খুব প্র্যাকটিসের মাধ্যমে তুমি যখন খুব একজন ভালো স্তরে তুমি যখন উঠে গেলে,
তখন তোমার যেটা হয় সেটা হচ্ছে এই যে বেসিক নিউরোট্রান্সমিটারগুলো তাদের একটা হারমোনিয়াস কোএক্সিস্টেন্স হয়, এবং তার ফলেই যেটা আসে তখন হচ্ছে শরীর রোগ শূন্য হয়ে পড়ে। এবং সেখান থেকেই যে মানে সাধু সন্ন্যাসীরা যেটা আগে করতেন, এখন এলিভেটেড স্টেটে তোমার এই নিউরোট্রান্সমিটারগুলো খুব সুন্দর ইকুইলিব্রিয়ামে থাকে, এবং তারপরে হরমোনাল ব্যালেন্স তৈরি হয়, এবং তারপরে জেনারেল যে অর্গ্যান ওয়েলনেস সেগুলো আসে, এবং তখন যে গ্লো শরীরের মধ্যে বলে না একটা গ্লো আসছে, একটা জ্যোতি বেরোচ্ছে বা দ্যুতি ডিভাইন হ্যালো, এই সমস্ত ব্যাপারগুলো তখন তার মাধ্যমেই আসতে থাকে। অর্থাৎ তুমি যখন মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি তুমি তাকে আর কিচ্ছু করতে হবে না, যে মানে বিং অ্যাওয়্যার, যেটা গৌতম বুদ্ধ বারবার বলতেন, যে তুমি যখনই তুমি সচেতন হলে কোনো কিছুর সম্বন্ধে, সেটা নিজের ভয়ের সম্বন্ধেও একইভাবে লোকে বলে থাকে, যে যখন তুমি মনে করো ভাবছো যে খালি আকাশ রয়েছে আর বাকি যেটা এসছে ভয় ভীতি বা যে অন্য আবেগগুলো সেগুলো মেঘের মতো, অথচ তোমার ফোকাস রয়েছে আকাশের দিকে, আস্তে আস্তে এই ভাবনার থেকেই তুমি তোমার ভয়কে কাটিয়ে উঠতে পারো। এবং তার জন্য ডিপ ব্রিদিং যেটা বলা হয়ে থাকে, বা ক্রিকেটেও সচিন তেন্ডুলকারও যেরকম বলে গেছেন যে যখন খুব ইম্পর্ট্যান্ট খেলার মধ্যে তিনি নামছেন, ডিপ ব্রিদিং, বেলি ব্রিদিং যেটাকে বলে, এই বেলি ব্রিদিংয়ের মাধ্যমে তুমি একদম নিজের মনকে আর নিজের অস্তিত্বকে একসঙ্গে এক জায়গায় নিয়ে আসতে পারো। এবং সেটাই হয়তো যোগের যে নিয়ম বা যোগার জীবন, যেখানে হচ্ছে ইয়কিং, অর্থাৎ মন এবং শরীর এই দুটোকে একসঙ্গে যোগসূত্র স্থাপন করাটাই হচ্ছে যোগ। এবং সেটা সেই যোগসূত্র যখন স্থাপিত হয় তখন কিন্তু আমাদের স্বাভাবিকভাবে যে ভালো থাকা, ভালো লাগা এবং রাসায়নিক যে অণুগুলোর কথা বললাম তাদেরকে সাহায্য করা, যাতে তারাও তাদের কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। এই যে আমরা ভালো লাগা, সুখে থাকে, এইটাকে যেটা বলি সেটা অনেক সময় টেম্পোরারি, মানে এই মুহূর্তে আমার ভালো লাগে, বা যেটাকেই হয়তো যোগী পুরুষরা, সিদ্ধ পুরুষরা যেটা বলছেন পার্মানেন্ট হ্যাপিনেস বা ব্লিস, সেইটা স্টেজে যে পৌঁছানো, সেটা কিন্তু ওইটা থেকে যায়, ওটা নিরবিচ্ছিন্ন একটা আনন্দের দিকে থেকে যাওয়া। সেটার মানে প্রক্রিয়াটা যাই হোক, ভেতরে ভেতরে একটা অন্তঃলীলার মতো যেটা হচ্ছে, সেটা কিন্তু কোনো না কোনোভাবে তুমি যেগুলো এতক্ষণ রাসায়নিক নাম দিয়ে ব্যাখ্যা করলে সেই রকমই একটা হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তো যেটা জানতে চাও সেটা হচ্ছে যে আমরা যখন প্রথম রসায়ন পড়া শুরু করি একজন ছাত্রাবস্থায়, তখন কিন্তু পদার্থবিদ্যা রসায়নের মধ্যে কোনো ভাগ থাকে না, ওয়ান সাবজেক্ট, যেটাকে বলা হয় ফিজিক্যাল সায়েন্স, ভৌতবিজ্ঞান। এবার এই ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্সও আছে, কেমিস্ট্রিও আছে। এটা যত তুমি অ্যাডভান্স স্টাডিজের দিকে যাবে দুটো আলাদা হয়ে গেল, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি যেন দুটো পুরো সম্পূর্ণ আলাদা। কিন্তু এই এখন যে এতদিনের যে নলেজ অ্যাকোয়ার করে পড়াশোনা করে পড়িয়ে তুমি যে জায়গায় পৌঁছেছো, সেখানে ধরো তুমি একটা পদার্থ আছে ম্যাটার, সেটা হয়তো ফিজিক্সের সাবজেক্ট হয়ে গেল, কিন্তু তার ভেতরে অণু পরমাণু, তার মধ্যে সেই ডোপামিন হোক যাই যেগুলো আছে সেগুলো আবার রসায়ন। তো এই দুটোর মধ্যেও কোথাও না কোথাও একটা খুব মানে নিবিড় যোগ আছে। তো নাহলে তো বোধহয় পুরো ওই যে আমাদের হিউম্যান সিস্টেম বা যেটা চলছে এটাও থাকতো না। একদম একদম, যেটা মনে করো মানে একটা, যেমন আমি কাজ করি বা আমরা কাজ করি, আমরা হচ্ছে মেটেরিয়াল সায়েন্সে। এবার মেটেরিয়াল সায়েন্স তুমি যেরকম বললে তার দুটো আঙ্গিক আছে, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে কেমিক্যাল অ্যাসপেক্ট। এই দুটোর সংশ্লেষেই কিন্তু তৈরি হয় মেটেরিয়াল। কাজেই তুমি যখন একটা পদার্থকে দেখো বা একটা বস্তুকে দেখো, সেখানে কিন্তু তুমি দেখো একটা হোলিস্টিক ভিউ নিয়ে, অর্থাৎ একটা সার্বিক দৃষ্টিতে তুমি সেই জিনিসটার উপর দেখো। এবার সেখানে যদি আমি বলি না আমি ফিজিক্সের লোক বা আমি কেমিস্ট্রির লোক, তখন কিন্তু কোনো বিভাজন সেখানে তৈরি হয় না, কোনো বিচ্ছেদও সেখানে তৈরি হয় না। কাজে তোমাকে যেটা দেখতে হয়, মানে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে সার্বিক রূপে বা সামগ্রিক রূপে। এবং এর সবথেকে সুন্দর উদাহরণ হচ্ছে আমাদের যে কোনো ঘটনা, যেমন মনে করো কোনো একটা জিনিসকে আমি ধরলাম, স্পর্শ করলাম, সেইটা তো একটা একটা জৈব অনুভূতি, বায়োলজিক্যাল ফিলিং। এবার তার মাধ্যমে তুমি যদি মেডিটেটিভ গ্লান্সে দেখো, তাহলে যেটা হলো সেটা হচ্ছে তুমি সেই বস্তুটাকে যখন স্পর্শ করলে
সেই স্পর্শের মাধ্যমটা কি না কতগুলি ইলেকট্রন ফ্লো হলো, সেটা আবার ইলেকট্রোম্যাগনেটিক একটা ফ্যাক্টর। এবার সেখানে কিন্তু ফিজিক্স, কিন্তু ইলেকট্রন ফ্লো হওয়ার পর টাচ এলো, টাচের মাধ্যমে টাচ রিসেপ্টার, তখন আবার চলে এলো কেমিস্ট্রি। সেই টাচ রিসেপ্টার আবার তোমার পোটেনশিয়াল তৈরি করলো নার্ভের মধ্যে, সেখানে আবার রইল ফিজিক্স। এবার তাকে সিঙ্ক্রোনাইজ করে ব্রেনে নিয়ে গেল, সেখানে রইল কেমিস্ট্রি, ফিজিক্স, এবং তারপরে যে জিনিসটা তৈরি হলো সেটা হচ্ছে বায়োলজি। কাজেই এইভাবে আমরা কিন্তু বাচ্চাদেরকে পড়াতে পারি না, এবং সেটা কেন পারি না সেটা হয়তো কিছুটা আমাদের শিক্ষক হিসেবে সেটা আমাদেরই দোষ, কারণ আমরা ওই অ্যারিস্টোটলিয়ান প্রিন্সিপালে আমরা কিন্তু পড়াই। এবার এটা যদি আমরা এশিয়ান প্রিন্সিপালে বা ভারতীয় প্রিন্সিপালে যদি আমরা পড়াই, তখন কিন্তু আমাদের এই সামগ্রিক ভিউটা নিয়ে পড়াতে হয়, অর্থাৎ হোলিস্টিক যে ভিউ, সেই হোলিস্টিক ভিউটা কিন্তু ভীষণভাবে প্রাচ্যের, এশিয়ার, মানে ভারত বলো, চীন বলো, জাপান বলো, এখানে মূলত ভারতবর্ষের। এবং সেই জায়গায় যে হোলিস্টিক ভিউ, সেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আলাদা নয়, একই, তারা একসঙ্গে সঞ্জাত। কিন্তু পাশ্চাত্যের অ্যারিস্টোটেলিয়ান দর্শনে হচ্ছে পুটিং থিংস ইন বক্সেস, কম্পার্টমেন্টালাইজেশন, এবং সেই কম্পার্টমেন্টালাইজেশনটা এক জায়গায় খুব সাহায্য করে যেটা বোঝার জন্য, কিন্তু কম্পার্টমেন্টালাইজেশন থেকেই কিন্তু বিচ্ছেদ, সেখান থেকেই কিন্তু একটা টেনশন, একটা ধরনের চাপ বা এক ধরনের ভুল বোঝা তৈরি হয় সেই কম্পার্টমেন্টালাইজেশন থেকে। সেটা আমাদের মনে রাখতে হবে যে একসময় আমি ফিজিক্স পড়েছি, একসময় আমি শুধু কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, আজকে আমার গবেষণায় আমার ভালো বন্ধু হচ্ছেন ফিজিক্সের, আমার ভালো বন্ধু হচ্ছেন বায়োলজির, কাজে তাই সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং সেই কারণে তুমি যদি আজকে ভালো রিসার্চ পেপার কোনো দেখো, কোনো টপ জার্নালে, সেখানে দেখবে প্রচুর কোলাবোরেশন, অর্থাৎ কিছু ফিজিসিস্ট রয়েছেন, কিছু কেমিস্ট রয়েছেন, কিছু কম্পিউটার সায়েন্টিস্ট রয়েছেন, কিছু বায়োলজিস্ট রয়েছেন, এইভাবে তারা মিলেমিশে সেই অন্ধের হাতি দর্শনের মতো একটা ব্যাপার হয়ে যায়। তুমি যেভাবে পুরোটা ব্যাখ্যা করলে আমার সেই এগেন আবার রবীন্দ্রনাথই মনে পড়ে যাচ্ছিল যে আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। এই যে রবির পরশ, এটা সূর্যালোক, এটা একটা ফিজিক্যাল ব্যাপার, তুমি একটা সূর্যালোকের স্পর্শ পাচ্ছ, কিন্তু সেইটা একেবারে গুহার আধারে পৌঁছে পাখির গান পৌঁছে দিচ্ছে, প্রাণের পরশ দিচ্ছে। এই যে সেটা কিন্তু আবার ওই যদি তুমি দার্শনিকভাবে অধ্যাত্মবাদের দিক নিরিখে দেখো, সেটা একটা কিন্তু লুক ইন, মানে ভেতরে দেখার ব্যাপার। সো আবার তোমার কথাই যেটা আগে তুমি ব্যাখ্যা করেছো, এক প্রাথমিক অনুভূতিটা হয়তো ইন্দ্রিয়গত, সেটা কিন্তু যখন ভেতরে প্রবেশ করছে, সেটা একটা অন্য বড় আকারে অন্যভাবে পার্মানেন্ট ব্লিসের দিকে ঠেলে দিচ্ছে। তো আমরা আজকে সময় আবার খুবই সীমিত, ওটার ওপর বোধহয় রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া অতটা ইমব্যালেন্স কাটানো যায় না। শেষে এসে একটাই শুধু জানতে চাইবো, এই যে ধরো অনেক সময় যেহেতু তুমি একটা সামগ্রিক 360 অ্যাঙ্গেল থেকে বিজ্ঞানটাকে দেখছো, দর্শন অধ্যাত্মবাদকে এনে, এই যে অনেক সময় আমরা বলি যে শরীরে যে চক্র বা আলটিমেট লক্ষ্যগুলো কোনকে জাগ্রত করা, এইটাও কি কোনো না কোনোভাবে, আমি মেবি আই এম থিঙ্কিং অ্যালাউড, এইটাও কোনো না কোনোভাবে কি একটা রাসায়নিক খেলা? এটাও কি এটা সেইখান থেকে এই যে তোমার যেটাকে আমরা বলি আলটিমেটলি এনার্জি সাইকেল, কুলকুণ্ডলিনী শক্তিটা জাগ্রত হচ্ছে, যেটার জন্যেই যুগ যুগ ধরে এত মনে ঋষি যোগী তারা তপস্যা বা সাধনা করে যাচ্ছেন, সেটার পেছনেও কি সেই একই রসায়নেরই কোনো খেলা চলেছে? একদম, কারণ বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে তুমি যখন কোনো সিম্পল মেডিটেটিভ টেকনিকে যখন কুলকুণ্ডলিনীকে জাগ্রত করার কথা বলা হয়, যেমন ধরো যেগুলো হাইব্রিড প্র্যাকটিস, যেমন ধরো যোগা আর তাইচি একসঙ্গে করে, অর্থাৎ চি অর্থাৎ এনার্জি তাকে জাগিয়ে তোলা। এবার সেখানে যখন তুমি প্র্যাকটিস করো, তখন তুমি যেটা করো সেটা হচ্ছে তোমার মনকে দিয়ে তুমি ফোকাস করো একটা জায়গায় দিয়ে, তারপর যেমন ধরো বডি স্ক্যান মেডিটেশন যেটাকে বলে, অর্থাৎ তুমি এক জায়গায় ফোকাস করলে করে আস্তে 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 উপরের দিকে উঠলে, ব্রেথকে ফলো করে আস্তে 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 এলে। এইখানে তুমি যেটাই করছো সেটা হচ্ছে বেসিক্যালি ওই রিসেপ্টারগুলোকে দিয়ে তুমি নিউরোট্রান্সমিটারদের ব্যালেন্স এস্টাবলিশ করছো, এবং সেই করার মাধ্যমে তুমি যেটা করছো সেটা হচ্ছে যে আমাদের যে কনসাসনেস, আমাদের যে সচেতনতা, তাকে তুমি নানান শরীরের নানান জায়গায় সঞ্চারিত করছো।
এবং যেটা বলা হয়ে থাকে, তুমি যেটা সুন্দরভাবে বললো, কুলকুণ্ডলিনীকে জাগ্রত করা, এবং সেটা আস্তে আস্তে পদ্মের মতো ফুটে উঠছে এবং গিয়ে তারপর ব্রহ্মতালুতে গিয়ে একাকার হয়ে যাচ্ছে, দিয়ে যে মানে যে ব্লিস, পেরিনিয়াল ব্লিস, যেটা সাধকরা সবসময় থাকতে পারে, সেই জায়গায় যাচ্ছে। এই যে জিনিসটা, মূলাধার থেকে সহস্রধারে যে যাত্রা, যে যাত্রাটা, সেইটা সম্পূর্ণভাবেই যে কনসাসনেসের জার্নি। এবং এই যে জার্নিটা, এইটা কিন্তু আমি শুধু রসায়ন বলবো না, আমি বলবো এটার ফিজিক্সও আছে, কারণ এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন রয়েছে এবং তার যে কনসার্ট, অর্থাৎ এটা একটা সম্পূর্ণ অর্কেস্ট্রা, এবং সেই অর্কেস্ট্রার একটা সুন্দর ক্রেসেন্ড হয়ে যাওয়া হচ্ছে সেই স্তরে গিয়ে পৌঁছানো, বা সেই মেন্টাল স্টেটটাকে অ্যাচিভ করা, যেই মেন্টাল স্টেটে গিয়ে সব সুন্দর হয়ে ওঠে, এবং তখন এই সেই পূর্ণমদ পূর্ণমিদং, এই এই যে সম্পূর্ণতার জায়গা, যেটা আমাদের আগের মুনি ঋষিরা বলে গেছেন, সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছাই। আজকে আমাদের সময় একদম শেষ, কিন্তু আমরা পূর্ণতায় পৌঁছতে পারলাম কিনা জানি না, অন্তত এই বিষয়েরও পূর্ণতায় পৌঁছতে পারলাম কিনা জানি না, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার হলো যে আমাদের সুখের সময়, অসুখের সময় এবং অসুখ কাটিয়ে ওঠার যে ওষুধ ব্যবহার, সব ক্ষেত্রেই, এমনকি যে আমাদের আধ্যাত্মিক এলিভেশন, যেটাকে প্রগতি বলা যেতে পারে, অগ্রগতি বলা যেতে পারে, এইগুলো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু কোথাও না কোথাও, সেটাকে আপনারা পদার্থবিজ্ঞান বলুন বা রসায়ন বলুন, পদার্থ বিজ্ঞান এবং রাসায়নিক বিজ্ঞান দুটোর একটা যোগ মিশ্রণ ঘটিয়ে এটার একটা খেলা নিরন্তর চলেছে। এই নিরন্তর খেলাটা চলছে বলেই বোধহয় এই হোল যে ইকোসিস্টেম যেটা চালু আছে, সেটা এই খেলাটারই যে নিরন্তর খেলা চলছে, তারই একটা রিফ্লেকশন আমরা যে আছি। তো আপনারা কিন্তু দেখতে থাকুন, এরকম অনেক উপভোগ্য এবং অনেক কিছু জানার সুযোগ ঘটবে আমাদের প্রযুক্তি তক্ক গপ্প এই অনুষ্ঠানে। আপনারা চোখ রাখুন প্রযুক্তি তক্ক গপ্পে, এবং হেডলাইন্স কলকাতায় শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। অনেক ধন্যবাদ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।